হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি তপনের রাধা গোবিন্দ মন্দিরে, যেখান থেকে প্রতি বছরের না এবারও রথযাত্রা উপলক্ষে মানে হাজারো হাজারো মানুষের এবার ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। এবার এরকম ভিড় আগেও এসেছি কিন্তু এরকম ভিড় দেখতে পাইনি, এবার প্রচণ্ডই ভিড় দেখা যাচ্ছে। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটি পুরোটা দেখো, তোমাদের রথ টানা থেকে শুরু করে সমস্ত কিছুটাই দেখাবো ভিডিওটির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো। তোমরা আমার গলাটা বসে গেছে, কারণ হচ্ছে এতটাই চিল্লাচিল্লি করলাম এত ফুল, আর প্রচণ্ড গরম, আর কি আর বলবো। দিনাজপুর জেলার তপনের রথযাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর তপন রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘের উদ্যোগে আয়োজিত হয়। এই উৎসবে বহু মানুষের সমাগম হয় এবং এই উপলক্ষে 3 দিনের মেলা বসে। এই রথযাত্রা উপলক্ষে তপনে গীতা পাঠের জন্য বৃন্দাবন থেকে বিশিষ্ট ব্যক্তিরা আসেন। এছাড়াও এই উৎসবে নাটকও মঞ্চস্থ করা হয়। এই রথযাত্রা ঘিরে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়, যা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য উৎসবের চিত্র তুলে ধরে। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্র দুমনের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। ব্রাহ্মণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্যুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তৈরি তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়।
বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন।